নমস্কার, আমি স্মৃতি। আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম যে গরমের ছুটিতে ছেলে মেয়েদের নিয়ে আমি আর বৌদি এসেছি রায়গঞ্জ আমার দিদির বাড়িতে। বিকেলবেলা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি, এসেছি মন্দিরে। দিদির বাড়ি থেকে এই মন্দিরটা দূরত্ব খুব একটা নয়, রিক্সাতে 15 থেকে 20 মিনিট মতো লাগে। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করি। এই মন্দিরটির নাম দেবপুরী। খুব একটা পুরনো মন্দির নয়, 8 বছর হলো এর স্থাপনা। দশমীর পর মায়ের প্রতিমা বিসর্জন হয়নি কেন জানি না, হয়তো এবার পুজোর আগে বিসর্জন করে আবার নতুন প্রতিমা আনা হবে। এক জায়গাতে একসাথে অনেক দেবদেবীর আলাদা আলাদা মন্দির রয়েছে। এখানে কালী মায়ের মন্দির আর তার দুপাশে রামকৃষ্ণ পরমহংসদেব ও মা সারদা দেবী। শুধু মন্দির নয়, মন্দিরের আশপাশগুলো খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। বলতে পারবো এখান দিয়ে জল পড়ছে কেন? মন্দিরে ওঠার সময় যাতে আমাদের পা গুলো সব শুদ্ধ হয়ে যায়, পাটাও ধোয়া হয়ে যাবে। একদিকে বাবা লোকনাথ, অন্যদিকে সিদ্ধিদাতা গণেশ। অনেক দেবদেবী একসাথে একত্রে একই জায়গায় রয়েছে বলে এই জায়গাটির নাম দেওয়া হয়েছে হয়তো দেবপুরী। জলের উপর এই পুরো মন্দিরটি করা হয়েছে, তবে জলাশয়টি অবশ্যই কৃত্রিম। আর এই জলে দেখো কত মাছ, প্রচুর মাছ রয়েছে। সাথে জলাশয়টি নানা রকমভাবে সাজিয়ে তুলেছে। সেই জলাশয়ে রয়েছে হাঁসের নৌকোর আদলে মন্দির, আর সেখানে অধিষ্ঠিত রয়েছেন ব্রহ্মাদেব। হ্যাঁ, জায়গাটা কিন্তু খুব ভালো, সুন্দর। বলো, আর ওই মাছটা কি মরে গেছে নাকি? সাদা মাছটা উল্টে আছে মনে হচ্ছে নাকি? অনেক মাছ, ওই মাছটা তো অনেক বড়। কি মাছ আছে ওটা? বড় বড় দুটো মাছ। দেখ মাছগুলো, ছোট ছোট মাছগুলো স্বাভাবিকই ছিল, কিন্তু এরকম জায়গায় এত বড় বড় দুটো মাছ দেখে আমরা খানিকটা অবাকই হয়েছিলাম। এবার চলো মূল মন্দিরে যাই। এই হলো মূল মন্দির, যেখানে শিব মূর্তি এবং শিবলিঙ্গ দুরূপেই অধিষ্ঠিত হয়েছেন। এদিকে নৌকোর মন্দিরে রয়েছে ভগবান বিষ্ণু।
চলো এবার আস্তে আস্তে মন্দির থেকে নেমে যাই। সিঁড়ি দিয়ে এই জল বয়ে যাওয়ার ব্যাপারটা অসাধারণ লেগেছে আমার কাছে। মন্দির মানে তো ভগবানের ঘর, আর সেখানে ঢোকার আগে পা ধুয়ে যাওয়ার এই কনসেপ্টটা অসাধারণ। দেবপুরী থেকে বেরিয়ে পড়েছি, আর রাস্তায় যেতে যেতে দিদির বাড়ির ঠিক পাশেই রয়েছে এই মন্দিরটি। এখানে আজকে বজরংবলীর অভিষেক হচ্ছে, আর সেই কারণে প্রচুর ভিড় এই মন্দিরের ভেতর। আগের দিন রাতে বাড়ি এসে আর কোনো ব্লগ করা হয়নি। এটা পরের দিন সকাল, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা বিস্কিট খাওয়া কমপ্লিট। এদিকে দিদি ভাজছে ডালের বড়া। সকালের ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে। যেহেতু আমার জামাইবাবু একজন বিজনেসম্যান, তাই দুপুরের খাওয়ার কোনো টাইম টেবিল ওদের ঠিক থাকে না। সেই কারণে সকালের ব্রেকফাস্টে ওরা বেশিরভাগই ভাতই খায়। তো আজ আমরাও সবাই ভাতই খাবো বললাম। আর মাঝে মধ্যে ব্রেকফাস্টে এরকম গরম গরম ভাত খেতে কিন্তু ভালোই লাগে। খাবারটা থাকে খুব সিম্পল, যেমন ধরো ডাল আলু ভাজা, কিংবা ডাল আলু সেদ্ধ, অথবা ডাল বেগুন ভাজা, পটল ভাজা, এই ধরনের খাবারগুলো। আজকে যেরকম ভাতের সাথে রয়েছে মুসুরির ডাল, সাথে এক টুকরো গন্ধরাজ লেবু, ডিমের অমলেট, তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে মটর ডালের বড়া। গরম গরম এই খাবারগুলো যেন অমৃত। সকালের খাওয়া দাওয়া শেষ হতে না হতেই শুরু হয়ে গেল দুপুরের রান্নাবান্নার প্রিপারেশন। আমার বৌদিও দিদিকে রান্নাবান্নায় হেল্প করছে। এখানে ছোট ছোট মাছ ভাজা হচ্ছে, যেটা দিয়ে চচ্চড়ি রান্না হবে। মানে আলু বেগুন মিষ্টি কুমড়ো, তার সাথে টমেটো পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি হবে। আর এই এসে গেছে দুপুরের মেনু, সাদা ভাত, তার সাথে করলা ভাজা, সব রকমের সবজি দিয়ে পুঁই শাকের ঘন্ট, ছোট মাছের সেই চচ্চড়িটা, আর মাটন কষা। সাথে ব্লগটিও এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে।